হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই অনেক ভালো এন্ড আপনাদের আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো ওয়েলকাম টু আওয়ার ফ্রি ক্লাস। আমাদের ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রুপে নতুন করে আপনাদের দয়া আবার ফ্রি ক্লাস শুরু করছি। এখন দেখা যাক কতদূর কেমনে আগায়। সো যে চ্যাপ্টারটা পড়ার জন্য ঠিক করছি সেটা হলো গতিবিদ্যা, যেটা আসলে কারোরই শর্ট সিলেবাসে নাই, বাট তোমরা সবাই চাচ্ছিলা যে এটা তোমাদের পড়ানো হোক। সো হিয়ার আই অ্যাম উইথ ডায়নামিক্স। গতিবিদ্যা পড়ানোর জন্য হাজির হয়েছি, একজন নুব যে কিনা আসলে নিজে কিছু পারি না, বাট অন্যকে পড়ানোর জন্য খেইপা থাকি। whatever, just let me know is everything clear or not. আমার একটু কষ্ট করে জানানো লাগবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক, আর আমাকে দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক। যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন আই উইল স্টার্ট দ্য ক্লাস। লেট মি নো ইজ এভরিথিং ক্লিয়ার অর নট, একটু আমাকে জানাও। যদি সবকিছু ঠিকঠাক থাকে, হ্যাঁ আই থিংক সবকিছু ঠিকঠাক, বাট তাও আমাকে একটু কষ্ট করে জানাও সবকিছু ঠিকঠাক নাকি ঠিকঠাক না। ঠিক আছে? আর একটা কাজ তোমরা একটু করতে পারো, করলে আমাদের জন্য একটু ভালো হয়। অনেকেই তো 23 ব্যাচের আছো, তোমাদের ফিজিক্স যদি এখান থেকে পড়তে ভালো লাগে দেন কষ্ট করে একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো, বা তোমার প্রোফাইলে বা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ফ্রেন্ডদের, সেখানে একটু কষ্ট করে শেয়ার করতে পারো। ইট উইল বি আ লিটল বিট বেনিফিশিয়াল ফর আস। ঠিক আছে? বেশি পোলাপানের কাছে রিচ করতে পারলে আমাদের জন্য ব্যাপারটা একটু ভালো হবে। সো বাকিটা আপনার ইচ্ছা, আপনি যদি চান আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারেন, আপনি চাইলে ক্লাসটা একটু শেয়ার করতে পারেন আপনার প্রোফাইলে বা আপনার বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, যেন স্টুডেন্টদের কাছে জিনিসটা পৌঁছাতে পারে। দেন সেটা আমাদের জন্য একটু বেনিফিশিয়াল হবে। দ্যাটস ইট। এন্ড যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছ, আমাদের 22 ব্যাচের জন্য দুইটা কোর্স আছে, একটা ফার্স্ট পেপার শর্ট সিলেবাস, একটা সেকেন্ড পেপার শর্ট সিলেবাস। দুইটাতেই ডিসকাউন্ট চলতেছে 25 তারিখ পর্যন্ত। পুরা শর্ট সিলেবাসে মাত্র 700 টাকায় ভর্তি হতে পারবা। এন্ড যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছে, অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, তারাও পুরো অ্যাডমিশন ব্যাচে মাত্র 700 টাকায় ভর্তি হতে পারবা। উপরে বিস্তারিত আছে। এন্ড যারা 23 ব্যাচ আছে, তোমাদের জন্য এখনো কোনো পেইড কোর্স আনা হয়নি, তোমাদের জন্য আপাতত ফ্রি ক্লাস। ঠিক আছে? ওকে, ফিক্স করে আজকে একটু আপনার সাথে বহুদিন মার্টিন ব্রো, কি অবস্থা? ইয়েস ভাইয়া, ক্লিয়ার। ওকে, নাইস, জস। ভেক্টর ক্লাস নিলে ভালো হয় না? ঠিক করে ফেলছি, গতিবিদ্যা নিব। ভেক্টর অনেক জায়গায় দিচ্ছে, তো আমি ভেক্টরে যাচ্ছিলাম, একটু গতিবিদ্যায় পড়ে। ঠিক আছে? আর ভেক্টর এমনিও তোমরা পেয়ে যাবো অনেক জায়গায়। আমার কোর্সেও ভর্তি হতে পারো, ভেক্টরের কোর্স আছে, সেখানেও ভর্তি হতে পারো। ভেক্টর অনেক যে পেয়ে যাবো, বাট গতিবিদ্যা আসলে কখনো পড়ানো হয় নাই। সো ইটস হাই টাইম যে একটু গতিবিদ্যা পড়াই। ঠিক আছে? ওকে, সো শুরু করা যাক আমাদের লেকচার 1 গতিবিদ্যার। দ্য সিস্টেম ইজ প্রিটি সিম্পল। আমি একটা টপিক বুঝাবো, বোঝানোর পর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই। যদি মনে হয় বুঝতে পারছো, কমেন্টে একটু জানাবা যে বুঝতে পারছো, তাহলে আমার জন্য আগাইতে সুবিধা হবে। আর যদি মনে হয় বুঝতে পারো নাই, কোথাও কনফিউশন আছে, সেটাও কমেন্টে জানাবা। আই উইল ট্রাই টু সলভ দ্যাট। ঠিক আছে? ওকে, চলো। সো খুব গতানুগতিক কিছু টপিক। একটা হলো স্থিতি, আর একটা কি গতি। এগুলো তোমরা পড়ে আসছো যদিও, আমি হালকা করে একবার খালি বলে দিব। একটা আছে স্থিতি, একটা আছে গতি। ঠিক আছে? স্থিতি মানে কি? স্থিতি বলতে তুমি জানো কি বুঝো ভাইয়া? এমন একটা অবস্থা যেখানে বস্তুর মধ্যে কোনো মোশন নাই, মানে বস্তু স্থির আছে। স্থিতি মানে কি? বস্তুর এমন একটা অবস্থা যে অবস্থায় বস্তু স্থির থাকে। এই অবস্থায় বস্তু কি থাকে? স্থির থাকে। খুব ভালো, খুব ভালো। তুমি এটা বললাম, বললাম গতি কি? তুমি বললা বস্তুর এমন একটা অবস্থা যে অবস্থায় বস্তু গতিশীল থাকে। ভালো, আমি মায়া নিলাম। গতি কি? বস্তু গতিশীল থাকে। ঠিক আছে, খুব ভালো সংজ্ঞা দিয়েছো, সমস্যা নেই। বাট প্রশ্নটা হলো কার সাপেক্ষে? প্রশ্নটা কি? কার সাপেক্ষে? তুমি বলতেছো স্থির থাকে, কার সাপেক্ষে স্থির থাকে? তুমি বলতেছো গতিশীল থাকে, কার সাপেক্ষে গতিশীল থাকে? যেমন ধরো মার্কারটা এমনি করে দাঁড়িয়ে আছে, আমাকে যদি তুমি প্রশ্ন করো প্রবীণ ভাই এই মার্কারটা কি স্থির নাকি গতিশীল, আমি কি বলবো? এই মার্কারটা স্থির, মানে আমার সাপেক্ষেও স্থির। আমি বলতেছি স্থির, এর মানে কি? আমি তো নিজের সাপেক্ষে হিসাব করতেছি, রাইট? তো আমি যখন কোনো কিছুর অবস্থাকে স্থিতি বলতেছি, তার মানে সে আমার সাপেক্ষে স্থির, তোমার সাপেক্ষে নাও হতে পারে। আবার ধরো মার্কারটা ব্যাপারে নড়তেছে এমনি করে, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো প্রবীণ ভাই মার্কারটা কি স্থির নাকি গতিশীল, আমি কি বলবো? মার্কারটা গতিশীল, নড়তেছে। আমি কার সাপেক্ষে হিসাব করে বলেছি? আমার সাপেক্ষে। দ্যাট মিনস তুমি এই যে স্থির বলতেছো, গতিশীল বলতেছো, বা স্থিতি গতি, এগুলো সবকিছুই আপেক্ষিক। এগুলা সবই কি? আপেক্ষিক। মাথায় রাখা লাগবে, হ্যাঁ জিনিসটা। 9-10 পড়েছো তোমরা, তাও একবার হালকা করে একটু বললেই, সবই কিন্তু আপেক্ষিক। ঠিক আছে? দ্যাট মিনস কারো না কারো সাপেক্ষে হিসাব করা হয়।
কি বললাম, কারো না কারো সাপেক্ষে হিসাব করা হয়, কারো না কারো সাপেক্ষে হিসেব করা হয়, সাপেক্ষে হিসেব করা হয়, ঠিক আছে, হিসেব করা হয়। কোনো কিছুই পরম না, কি বললাম, কোনো কিছুই পরম নয়। আর একটা লাইন লেখেন কষ্ট করে, কোনো কিছুই পরম নয়, কোনো কিছুই পরম নয়। ওকে, তাহলে মাথায় রাখা লাগবে কি, এই যে আমরা বলতেছি স্থির, এই যে আমরা বলতেছি গতিশীল, যাই বলতেছি কিনা আমরা কারো না কারো সাপেক্ষে হিসাব করে বলতেছি। যখন তুমি বলতেছো তুমি তোমার সাপেক্ষে হিসাব করতেছো, যখন আমি বলতেছি তখন আমি আমার সাপেক্ষে হিসাব করতেছি। আমি বলতেছি আমি স্থির, বাইরে থেকে স্যাটেলাইট থেকে একজন মানুষ যদি জুম করে আমাকে অবজার্ভ করে আমাকে স্থির বলবে না, আমি পৃথিবীর সাপেক্ষে ঘুরতেছি, পৃথিবীর সাথে ঘুরতেছি, রাইট, আমি পৃথিবীর সাথে ঘুরতেছি, তার সাপেক্ষে আমি গতিশীল, বাট আমি নিজেকে কি বলতেছি, স্থির। সো আমার সাপেক্ষে আমি স্থির, বাট পৃথিবীর বাইরে থেকে কোনো মানুষ যখন আমাকে অবজার্ভ করবে তখন কিন্তু আমি গতিশীল। সো ব্যাপারটা ডিপেন্ড করতেছে কার সাপেক্ষে হিসাব করা হচ্ছে তার উপর। এর জন্য এই স্থিতি গতি যাই বলো না কেন সবকিছুকেই কি বলা হয়, আপেক্ষিক বলা হয়। এগুলো কোনো কিছুই পরম না, ঠিক আছে। দ্যাট মিন্স কারো না কারো সাপেক্ষে কি করা হয়, হিসেব করা হয়। দ্য কনসেপ্ট ইজ রিয়েলি সিম্পল। তুমি কোনো কিছু স্থির আছে নাকি গতিশীল আছে সেটা যদি তুমি ডিফাইন করতে চাও বা বলতে চাও, তোমার কারো না কারো সাপেক্ষে হিসাব করা লাগবে, কারো না কারো সাপেক্ষে হিসেব করা লাগবে। এই যে যার সাপেক্ষে হিসেব করা হয়, যার সাপেক্ষে হিসেব করে আমরা বলতেছি অমুক স্থির তমুক গতিশীল, যার সাপেক্ষে হিসাব করতেছি সেই হলো প্রসঙ্গ কাঠামো। সিম্পল। এই যে তুমি লিখছো না কারো না কারো সাপেক্ষে হিসাব করা হয়, যার সাপেক্ষে হিসাব করা হয়, যার সাপেক্ষে হিসাব করা হয়, যার সাপেক্ষে হিসেব করা হয়, হিসেব করা হয়, তাকে আমরা কি বলবো, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, কি বলবো, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, তাহলে কি বলবো, যার সাপেক্ষে হিসাব করা হয় তাকে আমরা কি বলবো, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। খুবই সিম্পল। ওকে, আরেকটা বার, যার সাপেক্ষে হিসাব করা হয় তাকে আমরা কি বলবো, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। সিম্পল, আর কিচ্ছু না। ওকে, এই বোর্ডে যা যা লিখছি আরেকবার রিক্যাপ করতেছি। স্থিতি মানে কি, কোন বস্তু স্থির আছে। গতি মানে কি, কোন বস্তুর এমন একটা অবস্থা যে অবস্থায় সে গতিশীল। বাট এগুলা কারো না কারো সাপেক্ষে হিসাব করা হচ্ছে, যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে তাকে কি বলবো, প্রসঙ্গ কাঠামো। যেহেতু কারো না কারো সাপেক্ষে হিসাব করা হচ্ছে, সো স্থিতি গতি এগুলো সবই আপেক্ষিক, কোনো কিছুই পরম না, কোনো কিছুই পরম না। ঠিক আছে, ওকে ওকে, শিওর, একদম ভেরি নাইস। দিলাম হচ্ছে চটচট করে তুলে ফেলতে হবে। ঠিক আছে, চটচট করে কিভাবে তুলে ফেলতে হবে, চট চট। পারবা না বাচ্চা, তোমরা তো অনেক র্যাপিড বাচ্চা, ভাই। তো চটচট করে তুলবো। চলো পয়েন্ট, আমরা হালকা করে একটু প্রসঙ্গ কাঠামো একটু আলোচনা করতে যাচ্ছি। লেখো প্রসঙ্গ কাঠামো। কি লিখবা, প্রসঙ্গ কাঠামো। আমি জানি অনেক ঠান্ডা, বাট তাও প্রসঙ্গ কাঠামো নিয়ে পড়াশোনা করতে হবে, কিসের করতে কি করতে, তাই। চলো, প্রসঙ্গ কাঠামো কয় রকম, দুই রকম। একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো, একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। কি বললাম, একটা কি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এখন জড় প্রসঙ্গ কাঠামো কি আর অজড় প্রসঙ্গ কাঠামো কি। যে প্রসঙ্গ কাঠামো নিজে স্থির, কি বললাম, যে প্রসঙ্গ কাঠামো নিজে স্থির বা ধ্রুব বেগে গতিশীল, বা ধ্রুব বেগে গতিশীল, তাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। ব্যাপারটা কেমন, অনেক সোজা, অনেক সোজা। যে প্রসঙ্গ কাঠামো নিজে স্থির বা ধ্রুব বেগে গতিশীল, তাই কি বলবো, জড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলবো, যে প্রসঙ্গ কাঠামোতে মোশন আছে, মোশন না অ্যাক্সিলারেশন আছে, যে প্রসঙ্গ কাঠামোর গতিতে অ্যাক্সিলারেশন আছে, ত্বরণ আছে, মানে কি সমবেগে গতিশীল না অসমবেগে গতিশীল। যে প্রসঙ্গ কাঠামোতে বা প্রসঙ্গ কাঠামোর গতিতে ত্বরণ আছে, তুমি যেটাই বলো, যে প্রসঙ্গ কাঠামোতে বা প্রসঙ্গ কাঠামোর গতিতে ত্বরণ আছে। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো কিন্তু যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে সে। দেখো, ঘটনার মধ্যে ত্বরণ থাকে এক জিনিস,
প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকা এক জিনিস। ধরো তুমি আমার সাপেক্ষে হিসাব করতেছো, মার্কার, ঠিক আছে, মার্কার কেমনে করে যাচ্ছে, দেখো ওর কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স ওর বেগ চেঞ্জ হচ্ছে, বেগ চেঞ্জ হলে ওর মধ্যে অবশ্যই ত্বরণ থাকবে, স্বাভাবিক। কিন্তু আমি নিজে কি আছি, আমি নিজে তো স্থির আছি। তো আমার সাপেক্ষে হিসাব করা হচ্ছে আমি প্রসঙ্গ কাঠামো। কেমন প্রসঙ্গ কাঠামো? আমি নিজে স্থির আছি না, তাহলে আমি কেমন প্রসঙ্গ কাঠামো? জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমি যদি নিজেই ত্বরণে গতিশীল হই, আমি আমার সাপেক্ষে হিসাব করতেছি, আমি নিজেই এন্ড করে মুভ করতেছি, তার মানে কি প্রসঙ্গ কাঠামোর মধ্যে ত্বরণ আছে, তখন সেটাকে বলা হবে অজড় প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে হিসাব করা হয় সে প্রসঙ্গ কাঠামো। যদি প্রসঙ্গ কাঠামো মানে যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে সে নিজে স্থির থাকে বা ধ্রুববেগে গতিশীল হয়, তাহলে সেটা জড় প্রসঙ্গ কাঠামো। আর যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে মানে প্রসঙ্গ কাঠামো, সে যদি ত্বরণে গতিশীল হয় বা অসমবেগে গতিশীল হয়, তখন তাকে বলবা অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, সিম্পল। এখন এই সিম্পল ব্যাপারের মধ্যেও একটা জিনিস মাথায় রাখা লাগবে, নিউটনের গতির তিনটা সূত্র আছে, রাইট? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এই যে নিউটনের গতির সূত্রগুলা, এগুলো শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোতে অ্যাপ্লিকেবল, অজড়তে না। সো লিখে ফেলেন, নিউটনের গতির সূত্র এখানে খাটে, নিউটনের গতির সূত্র এখানে খাটে, এখানে খাটে, ঠিক আছে? আর নিউটনের গতির সূত্র এখানে খাটে না। নিউটনের গতির সূত্র এখানে খাটে না, ঠিক আছে? কি বললাম? নিউটনের গতির সূত্র জড় প্রসঙ্গ কাঠামোতে খাটবে, কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সূত্র খাটবে না। তুমি প্রশ্ন করতে পারো কেমন কথা বললেন, এটা কেন খাটবে না? তোমার প্রশ্ন আসতেই পারে মাথায় যে এটা কেন দা ওয়াই, কেন দা ওয়াই, কেন খাটবে না? এটার অ্যান্সার এখন প্রভু দিবে, সমস্যা নাই, আমি দিব। কিন্তু তার আগে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আমার পড়া কি আদৌ বুঝো তোমরা? বাচ্চারা একটু বলো তো, বলো 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 বলো, আমার পড়া কি তোমরা আদৌ বুঝতেছো? বলো, তাহলে আমি একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ধ্রুববেগ কি? ধ্রুববেগ মানে হলো বেগের মান আর ডিরেকশন কোনোটাই চেঞ্জ হয়ে যাবে না, মান আর দিক দুইটাই সেম থাকা লাগবে সব সময়। সময়ের সাথে বেগের মান আর দিক কনস্ট্যান্ট থাকা লাগবে। যদি সেম থাকে দেন ইউ ক্যান কল দিস as constant velocity বা ধ্রুব, ঠিক আছে? আচ্ছা, কেন দা ওয়াই, দাদা নোট করবো? ফর শিওর, ফর শিওর, আই উইল বি ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। আচ্ছা চলো, ক্লিয়ার ভাইয়া, ভেরি নাইস। বাকিদের কি অবস্থা? বাকিরা ধ্রুববেগ বলতে কি? ধ্রুববেগ মানে হলো বেগের মান আর দিক কোনোটাই চেঞ্জ হবে না। ধরো আমি উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমি উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাব। আমি দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমি দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাব। এখন আমি দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমি হঠাৎ করে উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করলাম, এটা কি ধ্রুববেগ নাকি না? চলো একটা প্রশ্নের উত্তর দাও। ছোট্ট, তোমাদের ছোট বাচ্চা তাই না? আমি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন করি, চলো ছোট বাচ্চাদের একটু জ্ঞান যাচাই করি। চলো, এই বাইশেগুলো উত্তর দিস না, তোরা পারো সেগুলো, ঠিক আছে? একজন লোক, ঠিক আছে, ছোটগুলো এই যে এইগুলো বলবা। একজন লোক 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে। কি করতেছে? উত্তর দিকে যাচ্ছে। সে হঠাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাওয়া শুরু করলো। পূর্ব দিকে যাওয়া শুরু করলো। কার উত্তর দিবা? 23 ব্যাচ, ঠিক আছে? 22 যদি উত্তর দিছস একদম একদম খবর আছে, ঠিক আছে? সে কি ধ্রুব বেগে গতিশীল? সে কি ধ্রুব বেগে গতিশীল? চলো বলো বলো, 23 বলো বলো বলো, হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? তাই হবে, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না বললেই হবে, হ্যাঁ না। আচ্ছা বুঝতেছি ভাইয়া, ওকে ঠিক আছে। কচ্ছপের বেগ ধ্রুব বেগ না? কি দাদা? আরে এটার উত্তর হ্যাঁ বা না হবে, এটার উত্তর দাদা হবে না। আচ্ছা, তাজুল ইসলাম বলছেন নো, সত্যম রয় বলছেন নো, অনিরুদ্ধ কর্মকার বলছে নো, রাধিকারে তুই কেন ভাই, তুই কেন তুই তো 22 ব্যাচ, তুই কেন? আচ্ছা না দাদা, আচ্ছা
সাদিয়া বলছেন না, জান্নাতুল বাবা বলছেন না। ওকে ওকে, পোলাপান বুঝা ফেলছে, ছোট পোলাপান অনেক কিছু জানে। আবিদ খান বলছে না দাদা। ওকে ঠিক আছে, বাচ্চারা অনেক কিছু জানে। যেহেতু রহমান বলছে ন আকারে না, হ্যাঁ এটার অ্যান্সার হবে না। ঠিক আছে, কেন না? বেগের মান তো একই আছে ভাইয়া, আগেও 5 যাচ্ছিল, এখনো তো 5 যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বাট বেগের ডিরেকশন চেঞ্জ হয়েছে। বেগ কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কয় ভাবে চেঞ্জ হতে পারে? 3 ভাবে। ভেক্টর রাশির মান চেঞ্জ হলে, ভেক্টর রাশির দিক চেঞ্জ হলে, আর ভেক্টর রাশির মান ও দিক উভয় চেঞ্জ হলে। সো এখানে বেসিক্যালি ভেক্টর রাশির ডিরেকশন চেঞ্জ হয়েছে। আগে বেগ উত্তর দিকে কাজ করতেছিল, এখন বেগ পূর্ব দিকে কাজ করতেছে। দ্যাট মিন্স দ্য ডিরেকশন হ্যাজ বিন চেঞ্জড। দ্যাট মিন্স ভেক্টরটা পরিবর্তিত হইছে, তার মানে বেগ পরিবর্তিত হইছে। তাহলে বেগ ধ্রুব বেগ না। বুঝছো? ওকে বাচ্চারা, ভেরি নাইস। লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। ওই এখন আমি কেন দা হোয়াই এর অ্যানসার দিব। চলো লেখো কেন দা হোয়াই, খাতায় লেখো, খাতায় লেখো কেন দা হোয়াই। কেন দা ওয়াই লিখবা খাতার মতো, অন্য কিছু লিখলে খবর আছে। কি লিখবা? কেন দা ওয়াই। ঠিক আছে, চলো লেখো কেন দা ওয়াই। কেন দা ওয়াই হলো জীবনের একটা পার্ট। লেখো কেন দা ওয়াই। কেন দা ওয়াই। আমি একটা বাচ্চাকে একবার প্রশ্ন করছিলাম যে কেন দা ওয়াই, ও আমাকে অ্যানসার দিছিল জানি না, তা ডোন্ট নো। ঠিক আছে, ওকে চলো আমরা এখন কেন দা ওয়াই এর অ্যানসার দিই। চলো দেখো, এখানে আছে একটি ট্রাক। কি আছে? একটি ট্রাক। ওকে নাইস। এখানে আছে একটি গাছ। ট্রাকের উপর আছে একটি মানুষ। ভেরি নাইস। ট্রাকের মেঝের উপর আছে একটি বল। ভেরি নাইস। বলে দিয়েছে ট্রাকের মেঝে ফ্রিকশনলেস, মানে ঘর্ষণহীন বা বরফ দিয়ে তৈরি, যেটা হচ্ছে বল। এই গাছের উপরেও বসে আছে একজন মানুষ। বলো আমি দুইজন মানুষকে নিব, কাকে কাকে নিব, কে কে আসতে চাও আমার এই ম্যাথে, বলো তাদের নাম লিখবো। তা কি বলো, এই ম্যাথের মধ্যে আসতে কে কে আগ্রহী, যে দুজন সবার আগে বলবা তাদের নাম লিখবো। ঠিক আছে, এবং এই তাদের কমেন্টে ফার্স্ট আমি দুজনের নাম দিব সিরিয়াসলি। এবং এই চারপাশ ওয়ান সাইডেড মিরর দিয়ে ঢাকা। আমি যে লিখতে লিখতে যেগুলো কমেন্ট করবো ওখান থেকে দুজনে নিব। ঠিক আছে, ওয়ান সাইডেড মিরর দিয়ে ঢাকা মানে কি? এক পাশ আয়না আর এক পাশ কাচের মতো। ঠিক আছে, সো ধরেন ভিতরের থেকে দেখলে, মানে বাইরে থেকে ভিতরে সব দেখা যায়। মানে বাইরের সাইডটা হলো গ্লাস আর ভিতরের সাইডটা হলো মিরর। বাইরের থেকে ভিতরের সব দেখা যায়, কিন্তু ভিতর থেকে বাইরের কিছু দেখা যায় না। বাইরে থেকে ভিতরের সব দেখা যায়, সব দেখা যায়, কিন্তু ভিতর থেকে বাইরে কিচ্ছু দেখা যায় না। কিন্তু ভিতর থেকে বাইরে কিচ্ছু দেখা যায় না। চলো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ রেডি। কিছু দেখা যায় না। এখন কে কে ম্যাথে আসবে বলো? দুজন মানুষ হলে আমরা শুরু করতে পারি। দুজন মানুষ হলে আমরা শুরু করতে পারি জিনিসটা। কে কে আসবেন বলেন? কে কে আসবেন? আচ্ছা ওকে, আমি অনেকগুলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা সবার আগে যে আমিটা আসছে সেটা হলো সাহাল। সাহাল, আচ্ছা। আর সেকেন্ডটা হলো মৌ। আচ্ছা আমার কাছে এই দুজনই সবার আগে আসছে, তো এই দুজনকেই নিচ্ছি। ঠিক আছে, একজন হলো সাহাল আর একজন হলো মৌ। তো গাছে অবশ্যই মৌ। গাছে আমাদের মৌ আপু, সেন্টি ইমোজি, সেন্টি ইমোজি, সেন্টি মৌ। সাহাল ব্রো অনেক হ্যাপি। সাহাল ব্রো গাড়িতে ট্রাভেল করতেছে। সো হিয়ার ইজ আওয়ার সাহাল ব্রো। সাহাল ব্রো, oh yeah, কি আছি। আচ্ছা চিল, এটা আমাদের সাহাল ব্রো। ঠিক আছে, তো দেখো জিনিসটা কি হচ্ছে। তো মৌ গাছের উপর বসে আছে এবং সাহাল একটা গাড়ির ভিতর আছে। যে গাড়ির ভিতর মেঝেতে একটা বল আছে এন্ড মেঝেটা ঘর্ষণহীন। এন্ড তোমাকে বলছে এই গাড়িটার চারপাশ ওয়ান সাইডেড মিরর দিয়ে ঢাকা। তার মানে এক সাইড কাচের মতো স্বচ্ছ, সব দেখা যায়, আরেক পাশ আয়নার মতো। তোমরা মুভিতে দেখেছো অনেক সময়, যে তোমার যখন ওই আসামিদের যখন জেরা করে, ঠিক আছে, তখন তাদের সাইডে একটা ওয়ান সাইডেড মিরর থাকে। ভিতর থেকে বাইরের কিছু দেখা যায় না, বাট বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তো একইভাবে ভিতর থেকে বাইরের কিচ্ছু দেখা যাবে না পরিবেশ, বাট বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যাবে। ঠিক আছে, এখন গাড়িটা 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। গাড়িটা কত বেগে গতিশীল? 4 মিটার পার সেকেন্ড বেগে। তুমি আমাকে একটা কথা বলো, যখন একটা বাস 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, তুমিও বাসের সাথে 10 মিটার পার সেকেন্ড বেগে যাও না?
অবশ্যই যাও। তাহলে যদি একটা গাড়ি 4 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগায়, গাড়িতে বসা মানুষটা কি করবে? 4 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাবে। এন্ড ধরো এই বলটাকেও তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে কোনোভাবে গতিশীল করে মেঝের উপর ছেড়ে দিছো, ঠিক আছে? কোনো সমস্যা আছে এখানে? গাড়িটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, গাড়ির মধ্যে বসে থাকা মানুষটাও 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এন্ড এই মেঝেতে থাকা বলটাও 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন আমি মৌকে জিজ্ঞেস করলাম, মৌ এই গাড়ির মধ্যে তুমি কি দেখতেছো? মৌ কি বলবে? যে একটা গাড়ি 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, গাড়িতে বসা মানুষ 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এন্ড গাড়িতে থাকা বলটাও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা, এখন মৌকে বললাম, মৌ নিউটনের গতির সূত্র কি এখানে খাটছে? মৌ বলবে ইয়েস দাদা খাটছে। কেমনে? কারণ নিউটনের গতি প্রথম সূত্রে বলা হয়েছে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এন্ড গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? হয় না। এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগই করা হয়নি। কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? হয় না। যেহেতু কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, তাহলে গাড়ি 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। বলও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। দ্যাট মিন্স কারো উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, সবাই সমবেগে যাচ্ছে। নিউটনের গতির প্রথম সূত্র খাটছে। এইবার আমি সাহাল ব্রোকে জিজ্ঞেস করলাম, তুমি কি দেখতেছো? সাহাল ব্রো বলবে আমার সাপেক্ষে গাড়ি বল দুইজনই স্থির, এন্ড দ্যাটস কারেক্ট। ও নিজেও 4 যাচ্ছে, গাড়িও 4 যাচ্ছে, বলও 4 যাচ্ছে। ওর সাপেক্ষে এই গাড়িও স্থির, ওর সাপেক্ষে এই বলও স্থির। কোনো সমস্যা আছে? সাহাল কিন্তু বাইরের কোনো কিছু দেখতে পারবে না, কারণ ও ভিতর থেকে বাইরে কিছু দেখতে পায় না, কিন্তু কন্ডিশন লিখে দেওয়া হয়েছে। সো বুঝবেও না ও আদৌ গতিতে আছে নাকি নাই, ঠিক আছে? আমরা পৃথিবীতে থেকে বুঝি পৃথিবী ঘুরতেছে না, কারণ পৃথিবীর ঘূর্ণন অনেক স্মুথ। সো একইভাবে রাস্তা যদি অনেক স্মুথ হয় এন্ড সাহাল যদি বাইরে কিছু দেখতে না পারে, ও বুঝবেও না ও গতিশীল। ওর কাছে মনে হবে গাড়ির সাপেক্ষে ও স্থির হয়ে বসে আছে, গাড়িও ওর সাপেক্ষে স্থির, এন্ড বলও ওর সাপেক্ষে স্থির। ও কিন্তু বুঝবেই না এখানে কোনো মোশন আছে। তো আমি যদি সাহালকে প্রশ্ন করি, সাহাল নিউটনের গতির সূত্র কি খাটছে? সাহাল আমাকে বলবো জি ব্রো খাটছে। আমি বলবো কেমনে? সাহাল বলবে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, সো স্থির বস্তু স্থির আছে, ওর সাপেক্ষে গাড়ি স্থির থাকতেছে, ওর সাপেক্ষে বলও স্থির থাকতেছে। সো আমাদের নিউটনের গতির যে প্রথম সূত্র সেটা কিন্তু সাহালের সাপেক্ষেও খাটছে। সো দুইটা জিনিস খেয়াল করো, মৌ কিন্তু স্থির ছিল, মানে মৌ কি জড়প্রসঙ্গ কাঠামো, নিউটনের গতির সূত্র খাটতেছে। সাহাল গতিশীল ছিল কিন্তু ধ্রুব বেগে গতিশীল ছিল। সাহাল গতিশীল ছিল বাট ধ্রুব বেগে গতিশীল ছিল, 4 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছিল। ওর জন্য নিউটনের গতির সূত্র খাটছে। এন্ড স্থির এবং ধ্রুব বেগে গতিশীল উভয় প্রসঙ্গ কাঠামোই কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো। সো জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র খাটবে। এইবার আসো পরের কেসটা। ধরো গাড়িটা হঠাৎ করে ব্রেক করলো, গাড়িটা হঠাৎ ব্রেক করে গাড়ির বেগ হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। এখন গাড়ির বেগ যদি কমে যায়, একই সাথে এই ব্যক্তির বেগও কমে যাবে, রাইট? বাস ব্রেক করলে তোমার বেগও কমে যায়, সেটা হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হলো এই বলের বেগ কি কমবে? না, বলের বেগ কমবে না। কেন? কারণ এই মেঝেটা ফ্রিকশনলেস। যেহেতু মেঝেটা ফ্রিকশনলেস, এই মেঝে এই বলের উপর কোনো এক্সটার্নাল ফোর্স এক্সার্ট করতে পারবে না, কোনো বল এই বলটাকে দিতে পারবে না। সো যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, ওর বেগ কেন চেঞ্জ হবে? ঠিক আছে? সো মাথায় রাখবা মেঝেটা কিন্তু ফ্রিকশনলেস। যেহেতু মেঝেটা ফ্রিকশনলেস, মেঝে বলের উপর কোনো ফোর্স এক্সার্ট করতে পারবে না। মেঝে বলটির উপর বা বলের উপর কোনো ফোর্স দিতে পারবে না, কোনো ফোর্স দিতে পারবে না, ফোর্স দিতে পারবে না। বুঝছো? সো বল কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে থাকবে। এখন যদি মৌকে বলি যে মৌ তুমি কি দেখলা? মৌ বলবে ভাইয়া গাড়ি বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করার কারণে ওর গতিতে চেঞ্জ আসছে। হ্যাঁ ঠিক আছে, তো যদি বাহ্যিক বল প্রয়োগ না করো তাহলে গতিতে চেঞ্জ আসবে না, কিন্তু তুমি যদি বাহ্যিক বল চেঞ্জ করো গতিতে তো চেঞ্জ আসবে। এটাই তো নিউটনের গতির সূত্র, রাইট? প্রথম সূত্র। সো বল প্রয়োগ করছে, বেগ কমে 4 থেকে 2 হয়েছে। একইভাবে গাড়ি সাহালের উপরেও বল প্রয়োগ করছে, সাহালের বেগও 4 থেকে কমে 2 হয়েছে। এন্ড গাড়ি এই বলের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারে নাই, এইটার বেগ আনচেঞ্জড আছে। সো নিউটনের গতির সূত্র খাটছে কার সাপেক্ষে? মৌ এর সাপেক্ষে। মৌ এর সাপেক্ষে দুই ক্ষেত্রে নিউটনের গতির সূত্র খাটতেছে, ঠিক আছে? কোনো সমস্যা আছে? নাই। বাট এবার আসো সাহালের ক্ষেত্রে কি হবে?
সাহাল গাড়িটাকে তার সাপেক্ষে স্থিরই দেখবে, বাট এবার একটু চিন্তা করো, সাহালের বেগ এইদিকে 2 মিটার পার সেকেন্ড এবং বলটার বেগ এইদিকে 4 মিটার পার সেকেন্ড। সো আমি যদি প্রশ্ন করি সাহালের সাপেক্ষে বলের বেগ কত, আমি এইদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমার পিছনে পিছনে একজন 4 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, ঠিক আছে, তার মানে আমি 1 সেকেন্ডে 2 মিটার যাই এবং সে 1 সেকেন্ডে 4 মিটার যায়, ঠিক আছে, তার মানে সে প্রতি সেকেন্ডে আমার 2 মিটার কাছাকাছি চলে আসবে না? বুঝো, আমি 1 সেকেন্ডে 2 মিটার যাচ্ছি, সে 1 সেকেন্ডে 4 মিটার যাচ্ছে, আমি 2 সেকেন্ডে 4 মিটার যাচ্ছি, সে 2 সেকেন্ডে 8 মিটার যাচ্ছে, তার মানে সে প্রতি সেকেন্ডে আমার 2 মিটার ক্লোজার চলে আসবে না? দ্যাট মিন্স তার আমার সাপেক্ষে তার বেগ হবে এই দিকে 2 মিটার পার সেকেন্ড। সো সাহাল যখন বলটাকে অবজার্ভ করবে, সাহাল দেখবে বলটা তার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসতেছে। কি দেখবে? বলটা তার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসতেছে, বাট বলের উপর কি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? না, বলের উপর তো কোনো ফোর্স দেওয়া হয় নাই, তাহলে বল গতিশীল হলো কেমনে? নিউটনের গতির সূত্র কি বলে? যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে গতি চেঞ্জ হবে, যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে চেঞ্জ হবে না। এখন সাহালের সাপেক্ষে বল আগে স্থির ছিল, বাট গাড়ি ব্রেক করার কারণে বল সাহালের সাপেক্ষে গতিশীল হয়ে গেছে, বাট বলের উপর তো কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। এটা কি নিউটনের গতির সূত্র মানলো? মানলো না। কারণ কি? কারণ সাহাল এখানে অজড় প্রসঙ্গ কাঠামো, সাহালের বেগ চেঞ্জ হয়েছে, দ্যাট মিন্স সাহালের মধ্যে অ্যাক্সিলারেশন আসছে, এন্ড যখন কোন একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে অ্যাক্সিলারেশন আসে তখন সে অজড় প্রসঙ্গ কাঠামো হয়ে যায়, এন্ড অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সূত্র খাটে না, এন্ড দিস ইজ দা প্রুফ। ঠিক আছে, বুঝেছো? বলো তো বাচ্চারা, মাথা কি হালকা ঘুরাইলো? মাথা কি হালকা ঘুরাইলো নাকি বুঝেছো? বলো। ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে ব্রাদার, নো টেনশন, নো টেনশন, ক্লাস রেকর্ডেড থাকবে। ঠিক আছে, চলো 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 বাচ্চারা, বুঝেছো নাকি বুঝো নাই বলো। আচ্ছা ভাই, চলন্ত ট্রেনের উপর থেকে লাফ দিলে আমি কি ট্রেনের ওই স্থানেই পড়বো নাকি ট্রেন আমাকে রেখে সামনে চলে যাবে? তুমি ওই স্থানেই পড়বে, ওই স্থানেই পড়বে, কারণ তুমি যখন চলন্ত ট্রেন থেকে লাফ দিচ্ছ, তুমি যদি ট্রেনের দিকে লাফ দাও, হ্যাঁ ট্রেনের দিকে লাফ দাও, তাহলে তোমার যদি এই দিক বরাবর একটা ভেলোসিটি আছে, ঠিক আছে, কোন দিক বরাবর? এই দিক বরাবর, তুমি ওটা একটু সামনে আগাই যেতে পারো। ধরো তুমি এই দিকে লাফ দিলা, এই দিকে লাফ দিলা ধরো 2 মিটার পার সেকেন্ড নিয়ে, ঠিক আছে, এন্ড ট্রেন ধরো 40 মিটার পার সেকেন্ডে চলতেছিল, তো তোমার মধ্যেও কিন্তু এই 40 মিটার পার সেকেন্ড ছিল, এক্সট্রা 2 আসছে, তো তুমি কিন্তু লাফ দিবা 42 এ টেকনিক্যালি, ঠিক আছে। বুঝেছি ভাইয়া, হ্যাঁ বুঝেছি, হোয়াট, ক্লিয়ার, বুঝছি, ক্লিয়ার, বুঝছি ভাইয়া। দাদা আরেকবার, কোন জায়গাটা, কোন জায়গাটা বুঝো নাই বলো, কোন জায়গাটা বুঝো নাই? বুঝি নাই, আচ্ছা বুঝেছি, জি দাদা বুঝছি। আচ্ছা যারা বুঝো নাই, লাইক কোন জায়গায় বুঝো নাই এটা বললে একটু ভালো হয়, ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া বুঝছি, ওকে নাইস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চক্কর দিতেছে ভাইয়া, আচ্ছা প্যারা নেই, হালকা দিলে প্যারা নেই, হালকা, ওকে নাইস। চলো এখন তোমার বইয়ের মধ্যে 5টা সূত্র আছে, কয়টা সূত্র? 5টা সূত্র। কোন 5টা? ওই 9-10 এ যে 5টা পড়ে আসছো সেই 5টাই ভাই, এনে কোনো সমস্যা নেই, একই 5টা সূত্র, একই জিনিস ভজা ভাজা করে টোরে হুদাই পেঁচাইছে, বইয়ের মধ্যে প্রমাণ দেওয়া আছে। ভাইয়া প্রমাণ কি পড়ার দরকার আছে? কোনো দরকার নেই, থ্যাংক ইউ সো মাচ, কোনো দরকার নেই। তোমার যদি তেল অনেক বেশি হয় প্লিজ পড়ো, আমি না করবো না। তেল না, তোমার যদি জানার আগ্রহ অনেক বেশি হয় প্লিজ পড়ো, না করবো না। আমি নিজেও শুরুর দিকে পড়ছিলাম, বাট এট দি এন্ড অফ দ্য ডে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে দরকার নেই, আর ইচ্ছা করবে না। তো বইয়ে যে প্রমাণ টমান আছে প্লিজ লিভ ইট, আগে একটু বাঁচো। চলো আমাদের সেই পরিচিত 5টা সূত্র, S is equals to VT, V is equals to U plus AT, S is equals to U plus V by 2 into T, S is equals to UT plus half AT squared, and V squared is equals to U squared plus 2AS. এখন ইন্টার উঠলে মানুষ কি হয়, একটু মডার্ন হয়ে যায়, একটু লাইক ভিতরে একটা পশনেস চলে আসে, তখন আমরা ইউ কে ইউ বলি না, আমরা ইউ কে বলি ভি নট। মানে
তুমি যদি ইউ লেখো তুমি হলে এসএসসি স্টুডেন্ট, ঠিক আছে, এন্ড তুমি যদি ইউ কে আদি বেগকে যদি ভি ডট লেখো তাহলে তুমি এসএসসি স্টুডেন্ট। হ্যাঁ, দিস কল্ড ভাব। বাট দ্য আইরনি ইজ আমি আমার পুরো ইন্টার লাইফে আদি বেগকে ইউ লিখে আসছি এন্ড কোথাও কাটে নাই, ঠিক আছে। সো ডোন্ট বি কনফিউজড যে আমার আদি বেগকে বলে ভি ডট লেখা লাগবে না, এরকম না। তুমি ইউ লিখলেও সমস্যা নেই, তুমি আদি বেগকে ইউ দিয়েও প্রকাশ করতে পারো, তুমি আদি বেগকে ভি নট দিয়েও প্রকাশ করতে পারো। দেখবে এখন তোমার বই সব জায়গায় ভি নট দিয়ে প্রকাশ করবে, দ্যাট হার্ডলি ম্যাটার্স, সমস্যা নেই। তুমি ইউ দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, সো এই ফর্মুলা কখন খাটে? আচ্ছা, কোনটা কি আপনাদের তো আবার বলে দেওয়া লাগবে। দেখেন, এস মানে হলো সরণ বা ডিসপ্লেসমেন্ট। ভাইয়া এগুলোর সংজ্ঞা টঙ্গা বইয়ের মধ্যে আছে, দয়া করে একটু পড়ে নিস। সরণ, বেগ, ত্বরণ, তাৎক্ষণিক বেগ, গড় বেগ, এগুলো একটু বুঝে পড়িও, ঠিক আছে। এগুলো তোমরা পারবা, আমি জানি। আচ্ছা, ইউ কি নির্দেশ করে? আদি বেগ। আচ্ছা, এখান থেকে বুঝার ব্যাপার আছে, আমি বুঝাচ্ছি, এখান থেকে একটু বুঝার ব্যাপার আছে। ভি কি মিন করে? ভি মিন করে শেষ বেগ, ঠিক আছে। টি কি মিন করে? টি মিন করে সময়, কি মিন করে সময়। এ কি মিন করে? ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। আদিবেগ মানে কি? হ্যাঁ, সিরিয়াসলি এটা মানে ভালো একটা কোশ্চেন। আদিবেগ মানে কি? তুমি এটার উত্তর এইভাবে দিতে পারো, কোন বস্তুর যাত্রা শুরুর বেগকে আদিবেগ বলে। আমি যদি এই খাতা যদি কোনদিন আমি দেখি, আমি সাথে সাথে জিরো দিয়ে দিব, আমি চিন্তাও করবো না। ওটা কাটা, কাটা মানে কাটা। কোন কিছু যাত্রা শুরুর বেগকে কখনোই আদিবেগ বলে না, নেভার, নেভার। ইন সাম কেস দিস ক্যান হ্যাপেন, বাট আদারওয়াইজ নেভার। কোন কিছুর যাত্রা শুরুর বেগ আদিবেগ না। দেখো ভাইয়া, আমাদের ম্যাথ আসে না পরীক্ষায়, ম্যাথ আসে না, তাই না? তোমাকে বলে একটা গাড়ির উপর এতখানি বল প্রয়োগ করা হয়েছে, গাড়ি ব্রেক করছে, 5 সেকেন্ড পর থাইমে গেছে, কতখানি দূরত্ব অতিক্রম করবে। করে না এইসব প্রশ্ন? করে তো। দ্যাট মিনস তোমাকে একটা সিনারিও দেওয়া হচ্ছে, তোমাকে একটা ঘটনা দেওয়া হচ্ছে, রাইট? তোমাকে ম্যাথের মধ্যে কি দেয়? একটা ঘটনা দেয়। তোমাকে একটা ঘটনা দেওয়া হয়, একটা সিনারিও দেওয়া হয়, যেটা ঘটতেছে, তাই তো? সেটা তুমি অবজার্ভ করো, অবজার্ভ করে যে ডেটাটা তোমাকে বের করতে বলছে সেটা তুমি করো, রাইট? তুমি যে অবজারভেশনটা করো বা যে ঘটনাটা ঘটে, যে ঘটনাটা তুমি অবজার্ভ করো বা যে ঘটনাটা ঘটে, সেই ঘটনার শুরুতে সিস্টেমের যে বেগ ছিল সেটাই আদিবেগ। এমন না ওর যাত্রার শুরুতে কত বেগ ছিল সেটা আদিবেগ, তাহলে তো সবকিছুর আদিবেগই শূন্য হইতো। যদি আদিবেগ মানে যাত্রা শুরুর বেগ হইতো, সবকিছুর আদিবেগই শূন্য হইতো। যাত্রা শুরুর আগে তো সবকিছুই স্থির থাকে, তাই না? যাত্রা শুরুর আগে তো ভাই সবকিছুই স্থির থাকে। ওকে, আদিবেগ মানে যে ঘটনাটা নিয়ে তুমি কাজ করতেছো বা যে ঘটনাটা তুমি অবজার্ভ করতেছো, সেই ঘটনার শুরুতে ওই গাড়ির, ওই ব্যক্তির বা ওই সিস্টেমের যে বেগ ছিল সেটাই আদিবেগ। ঘটনার শেষে ওই গাড়ির, ওই ব্যক্তির বা ওই সিস্টেমের যে বেগ হবে সেইটাই শেষ বেগ। ওই ঘটনাটা ঘটতে যে সময়টা লাগবে সেটাই টি। ওই ঘটনা ঘটাকালীন যতটা স্মরণ হবে সেটাই এস, এন্ড ওই ঘটনা চলা অবস্থায় যে ত্বরণটা কাজ করবে সেটাই এ। আই থিংক এই প্রত্যেকটা ব্যাপার বুঝছো এবার, ঠিক আছে? মাথায় রাখলাম, এই জিনিসগুলো বুঝা লাগবে। হ্যাঁ, তাহলে মুখস্থ হয়ে গেল না আদিবেগ কি চাইবে কি, আমি আর প্রশ্ন দেখলে বুঝি, ঠিক আছে তুমি বুঝো, আমিও বুঝলাম, ঠিক আছে। বাট তোমার বুঝা লাগবে এগুলোর মানে কি। একটা ঘটনা তোমাকে দেওয়া হচ্ছে, সেই ঘটনার শুরুতে যে বেগটা থাকবে সেটা আদিবেগ, ঘটনার শেষে যে বেগটা হবে সেটা শেষ বেগ। ঘটনা যতক্ষণ ধরে চলবে সেটাই সময়, এন্ড ঘটনা চলাকালীন অবস্থায় ওই ব্যক্তি, গাড়ি বা সিস্টেমের যে স্মরণটা হবে সেটাই এস, এন্ড যে ত্বরণটা কাজ করবে সেটাই এ। বুঝছো? শিওর? একদম শিওর? 100%? গুড। চলো এবার কোনটা কখন কাজ করবে? এই ফর্মুলাটা খাটবে যখন যখন বস্তু সমবেগে গতিশীল। কখন? বস্তু সমবেগে গতিশীল হলে। কিসের? বস্তু সমবেগে গতিশীল হলে এই ফর্মুলা খাটবে, ঠিক আছে? কখন খাটবে? বস্তু যখন সমবেগে গতিশীল তখন খাটবে। s is equals to vt, so vটা বেসিক্যালি এখানে সমবেগ, ঠিক আছে? vটা কি নির্দেশ করে এখানে? সমবেগ। এন্ড এই যে চারটা, এই চারটা কাটবে যখন বস্তু সমত্বরণে গতিশীল হবে। কখন? যখন বস্তু সমত্বরণে যাবে, বস্তু সমত্বরণে যাবে, সমত্বরণে গতিশীল তখন। অসমত্বরণের কেস খুব কম আছে তোমাদের বইয়ে, নাই বললেই চলে, দেখাবো নি, সমস্যা নেই, আবার দেখলে বলে, ঠিক আছে?
উপরেরটা বস্তু যখন সমবেগে গতিশীল হবে তখনকার জন্য অ্যাপ্লিকেবল, আর এই নিচে যে চারটা দেওয়া আছে এই চারটা বস্তু যখন সমত্বরণে গতিশীল হবে তখনকার জন্য। এখন দেখো এগুলো তোমরা 9 পড়ে আসছো, সবাই জানো v is equals to u plus at, s is equals to u plus v by 2 into t, n is equals to ut plus half at square, and v squared is equals to u squared plus 2as। এই চারটা ফর্মুলা মনে রাখা লাগবে, সহজ কথা, ঠিক আছে? কি রাখা লাগবে? মনে রাখা লাগবে, ঠিক আছে? এখন গতিবিদ্যার একটা খুব স্পেশাল একটা ব্যাপার আছে, ঠিক আছে? এই একই জিনিস যখন y অক্ষে যায় স্লাইড একটা চেঞ্জ আসে, ঠিক আছে? যেমন তোমাকে বলবে, হ্যাঁ তোমাকে বলবে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হইলো, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, এই প্রশ্নগুলো করে। দ্যাট মিন্স বস্তু তখন y অক্ষ বরাবর গতিশীল, বস্তু তখন y অক্ষ বরাবর গতিশীল। সো যখন বস্তু y অক্ষ বরাবর গতিশীল হবে এই সূত্রেই স্লাইড একটু চেঞ্জ আসবে। কি বললাম? স্লাইড একটু চেঞ্জ আসবে। বস্তু যখন y অক্ষ বরাবর গতিশীল হবে, y অক্ষ বরাবর গতিশীল হবে তখন স্লাইড একটু চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? দেখো যখন বস্তু y অক্ষে গতিশীল হয় তখন আমরা জানি বস্তুর উপর একটাই ত্বরণ কাজ করে। কি ত্বরণ কাজ করে? অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণ জি কাজ করে, গ্র্যাভিটি কাজ করে। একটা বস্তু যখন ফ্রি ফল হয় তখন মানে তুমি যদি মুক্তভাবে একটা বস্তুকে ছেড়ে দাও তখন কি হয়? ওর উপর শুধুমাত্র পৃথিবীর আকর্ষণ বলটা কাজ করে, আর পৃথিবীর আকর্ষণ বলের কারণে যে ত্বরণটা তৈরি হয় সেটাই গ্র্যাভিটি, জি, ঠিক আছে? তখন এই বস্তুর উপর শুধুমাত্র একটা ত্বরণই কাজ করবে, সেটা হলো জি। তার মানে বস্তুর ত্বরণটা তখন ফিক্সড হয়ে যায় a is equals to g, and careful, g এর ডিরেকশন অলওয়েজ নিচের দিকে। এন্ড গতিবিদ্যার ম্যাথ করার সময় বা ফিজিক্সের যে কোনো ম্যাথ করার সময় ডিরেকশন ইজ জাস্ট টু মাচ ইম্পর্টেন্ট। আপনি 9 10 এ করে আসছেন, সমস্যা হয় না, এক প্লাস মাইনাস বুঝে বুঝে করে আসছেন, বাট ইন্টারে ডিরেকশন বুঝা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা কোন দিক কাজ করতেছে এটা আপনার বুঝা লাগবে খুব ভালো মতো। সো মাথায় রাখেন ত্বরণ যেটা y অক্ষ বরাবর, গ্র্যাভিটি সেটা অলওয়েজ কোন দিক কাজ করে বাচ্চারা? অলওয়েজ নিচের দিকে, ডাউনওয়ার্ডস। কোন দিকে? অলওয়েজ নিচের দিকে, ঠিক আছে? এন্ড এইখানে যে সরণটা হয় সেটাকে প্রকাশ করা হয় h দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? h দ্বারা। বাকি সবকিছু সেম। সো চলেন একই ফর্মুলা লিখবেন। আচ্ছা প্রথম ফর্মুলাটা লেখা যাবে? লেখা যাবে না, কেন? কারণ y অক্ষ বরাবর তো সমবেগ হয়, ত্বরণ আছে না, ত্বরণ থাকলে সমবেগ কেমনে হবে? ঠিক আছে, প্রথম থেকে তোমরা লিখতেছিলে y অক্ষ বরাবর, পরেরটা থেকে v is equals to u plus gt, h is equals to u plus v by 2 into t, h is equals to ut plus half gt squared, and v squared is equals to u squared plus 2gh। প্রমিত ভাই আপনি ভুল পড়াইছেন। কই ভুল পড়াইছেন? এখানে একটা মাইনাস হবে না প্রমিত ভাই? না না, আমি জানি তুমি পড়াচ্ছো v is equals to u minus gt যখন একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়। ইয়া আই নো, বাট ফর্মুলার মধ্যে এটা দেওয়া যাবে না। ফর্মুলা যেমন তেমনই রাখা লাগবে। প্লাস মাইনাস আমরা ম্যাথ করার সময় ঠিক করব, ফর্মুলায় আমরা কোনো প্লাস মাইনাস দিব না বাচ্চারা। রিমেম্বার, আমরা ফর্মুলার মধ্যে কোনো প্লাস মাইনাস আগে দিব না। আমরা ম্যাথ করার সময় দেখবো কোন ম্যাথে কোনটা লাগে, তখন সে অনুযায়ী ব্যবহার করে আমি শিখাই দিব। তোমাদের সাইন কনভেনশন আমি শিখাবো, তারপরে তোমরা বুঝতে পারবা কোন ম্যাথে কোনটা দেওয়া লাগে, ঠিক আছে? বাট তার আগে ফর্মুলার মধ্যে কোনো মাইনাস নয়, ঠিক আছে? মনে থাকবে? গুড। চলো প্রত্যেকটা ফর্মুলা সবাই বুঝছো নাকি বুঝো নাই? কোনটা কি মিন করে বুঝছো নাকি বুঝো নাই? বুঝলে ডু লেট মি নো, না বুঝলেও ডু লেট মি নো, আমার জানা খুব দরকার। চলো বলো বাচ্চা 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 বলো। দাদা রেকর্ডেড কোথায় থাকবে ভাই? মেইন গ্রুপে, মেইন গ্রুপে ক্লাস জেনে করতেছো এনেই থাকবে, ঠিক আছে? বলো আমি কিছু পারি না, কিছু পারো না, তরণ বেগকে লারে, নাউজুবিল্লাহ। এই বুঝছো নাকি বুঝো না? বলো। আলিফার বলছে বুঝছি দাদা, নাইস। রাকিব হাসান বলছে বুঝছি দাদা, ভেরি গুড। সাহাল বলছে জি, চারে এটা তো ওই যে ইয়ার সাহাদা উপরে চড়লে মাইনাস, আচ্ছা ঠিক আছে, ওকে। শাকি মাইক, শাকি শেখ মাইক, আচ্ছা লেটস ক্লিয়ার, ওকে ভেরি গুড শেখ মাইক, থ্যাংক ইউ। ধ্রুব দাস বলছে বুঝছি দাদা, জানাতুল মামা বলছে বুঝছি ভাইয়া, অভিক বলছে বুঝছি। আরে জোস, সেরা পোলাপান, সেরা মানে প্রত্যেকটা পোলাপান সেরা, ঠিক আছে? মুছে দিতে পারি? চলো চলো চলো, আমি ছোট ছোট ম্যাথ করি। হ্যাঁ কি বললাম? ছোট ছোট ম্যাথ, সূত্রটা আমরা শিখে ফেলছি। এখন ম্যাথ করা লাগবে, তারপর গ্রাফ শিখা লাগবে, কাজের তো কমতি নাই। দেখো 23 ব্যাচ প্যারালাল কিছু, ঠিক আছে? আমি একটা কথা বলি,
মানুষ তোমাকে বলবে এসএসসি তে যা পড়ছো তার তুলনায় এইচএসসি সিলেবাস সমুদ্র। পার্শিয়ালি কারেক্ট আনলেস ইউ আর স্টাডিং। তুমি যদি না পড়ো তোমার কাছে সমুদ্রের মনে হবে, বাট তুমি যদি পড়ো ট্রাস্ট মি সমুদ্র মনে হবে না, এত বড় না, ইজিলি কভার আপ করা যায় যদি তোমার মনোযোগ থাকে, যদি তোমার পরে কন্টিনিউটি থাকে। সো এত ভয় পাওয়ার কিছু নাই। যারা ভয় দেখাচ্ছে তাদেরকে বলো যে আমি বুঝি, আমি ম্যাচিউর, ঠিক আছে, ভয় দেখায় না, পারলে একটু ইন্সপিরেশন দেন, ঠিক আছে। যারা তোমাকে শুধু শুধু ভয় দেখানোর চেষ্টা করে তাদের থেকে একটু দূরে থাকবা। লাইফ উইল বি আ লিটল বিট গুড, ওকে, মোর গুড অর বেটার, ঠিক আছে। সো যদি দূরে থাকবা এন্ড তুমি জানো তুমি পারবা, ঠিক আছে। সো জাস্ট সময় নষ্ট করে দেবে, ওকে। আমরা পারবো, চলো আমাদের কি বলছে আমাদের, দেখ একজন ব্যক্তি আছে, আমরা পারবো না, পারবো। চলো, একজন ব্যক্তি আছে, ব্যক্তির হাতে একটা বল আছে, চলো। তো এই ব্যক্তি কি করছে, এই বলটাকে উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারছে। কি করছে, 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারছে। এক নাম্বার বলছে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর এক নাম্বার কোশ্চেন, বলটির বেগ কত? বলটির বেগ কত? 2 নাম্বার কোশ্চেন, বলটি কত উচ্চতায় উঠবে? বলটি কত উচ্চতায় উঠবে? কত উচ্চতায় উঠবে? ছি প্রমিত ভাই, আপনি সব ক্লাস 19 এর ম্যাথ করান? ছি, আপনি 3টা পড়াইতেই পারেন না। শুনো বাচ্চারা, এই যে এগুলো করাচ্ছি, এগুলো তোমার সাইন কনভেনশনের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। সাইন কনভেনশনের আইডিয়া এখান থেকে ক্লিয়ার হওয়া লাগবে। আমরা যখন নেক্সট প্রজেক্টের করব বা ক্লাস করব তখন সাইন কনভেনশন অনেক কাজে লাগবে। তো তোমার যদি বেসিক জিনিস ক্লিয়ার না থাকে ওই জন্য একটু ঝামেলা করে যাবো আমরা, ঠিক আছে। তো আমরা একটু বেসিক ম্যাথ থেকে শুরু করি, হ্যাঁ। সো চলেন আপনি দেখেন আপনার কি কি ইনফরমেশন দেওয়া আছে। আপনার দেওয়া আছে আদি বেগ, তাই না? এখানে ঘটনাটা কি করছে, আপনি বলটাকে ছুঁড়ে মারছেন। সো ছোড়ার শুরুতে যে বেগটা ছিল সেটাই আদি বেগ। আদি বেগের মান কত? 20 মিটার পার সেকেন্ড। আদি বেগটা কোন দিক কাজ করছে বলো বাচ্চারা? আদি বেগ কোন দিক কাজ করছে? উপরের দিকে, বুঝেই তো যাচ্ছে। আদি বেগ কোন দিক কাজ করেছে? উপরের দিকে। তাহলে সাইডে একটা ডিরেকশন দিয়ে রাখো, আপওয়ার্ড, ঠিক আছে। আর কি তো আছে সময়, t = 2 সেকেন্ড। সময় কোন দিক কাজ করেছে? ভাইয়া ভাইয়া সময় নিচের দিক কাজ করছে। ভেরি গুড, সময় স্কেলার রাশি, বলো। সময় একটা স্কেলার রাশি, সময় তো ভেক্টর না, সময় ডিরেকশন আছে, ডিরেকশন নাই। চলো, y অক্ষ বরাবর গতিশীল। তাহলে আর কি জানো তুমি? তুমি জানো গ্র্যাভিটি, g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড। মাই ব্রো, কোন দিকে? গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে, ঠিক আছে। চলো এখন একটা কাজ করা লাগবে, খুব সুন্দর। কি কাজ করা লাগবে? y অক্ষ বরাবর একটা দিক আছে উপরের দিকে, একটা দিক আছে নিচের দিকে। এই জিনিসটাকে বলে সাইন কনভেনশন। কি বললাম? এই জিনিসটাকে কি বলে? সাইন কনভেনশন। মানে চিহ্ন প্রথা বা চিহ্ন আপনি ধরে নেবেন আপনার ইচ্ছা মতো। আপনি কোন দিক প্লাস ধরতেছেন, কোন দিক মাইনাস ধরতেছেন, তাতে কিছু যায় আসে না, অ্যানসার সবার সেম আসবে। কি বললাম? সবার অ্যানসার সেম আসবে। তুমি যেদিক মন চায় প্লাস ধরো, যেদিক মন চায় মাইনাস ধরো, সবার অ্যানসার সেম আসবে। আমি দেখাচ্ছি তো, দেখো সাইন কনভেনশন। এখন y অক্ষ বরাবর একটা দিক আছে উপরের দিকে, একটা দিক আছে নিচের দিকে। দাও দুটো দিক, একটা দিক আছে উপরের দিকে, একটা দিক আছে নিচের দিকে। যে কোনো একটা দিককে তুমি প্লাস ধরবা আর তার উল্টা দিককে তুমি মাইনাস ধরবে। তোমার ইচ্ছা, সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি কোন দিক প্লাস ধরতে চাও, কোন দিক মাইনাস ধরতে চাও। যে কোনো একটা দিককে তুমি ধরবা প্লাস এন্ড যে কোনো একটা দিককে তুমি ধরবা মাইনাস। ধরো তুমি উপরের দিকটাকে ধরতে চাও প্লাস, কথার কথা আপাতত, আর নিচের দিকটাকে ধরতে চাও মাইনাস, ঠিক আছে। কোনো সমস্যা আছে? নাই, আপাতত এই পর্যন্ত, ঠিক আছে। করেছি, চলো দেখো এক নাম্বার বিষয় তোমার কি জানতে চাইছে? বলটার বেগ কত 2 সেকেন্ড পর, মানে শেষ বেগ জানতে চাইছে। ফর্মুলা কি? তুমি আদি বেগ জানো, ত্বরণ জানো, সময় জানো, শেষ বেগ জানতে চাও। কি ফর্মুলা? v = u + gt, ঠিক আছে। এখন আদি বেগ u এর মান কত? দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট। আদি বেগ u এর মান কত? 20। আদি বেগ u কোন দিক কাজ করেছে? উপরের দিকে। তুমি তোমার সাইন কনভেনশন অনুযায়ী উপরের দিকে কি ধরেছো? পজিটিভ। তাহলে এটার মানও বসাবো পজিটিভ। আদিবেগ ইউ এর মান কত? 20। কোন দিকে কাজ করেছে? উপরের দিকে। তুমি তোমার সাইন কনভেনশন অনুযায়ী উপরের দিকে কি ধরেছো? পজিটিভ। তাহলে এটার মানও বসাবা পজিটিভ। চলো বসাও।
মান বসাও পজিটিভ 20 বসাইছো, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসলে জি এর মান বসাবা। জি এর মান কত? 9.8। কোন দিক কাজ করেছে? নিচের দিকে। তুমি নিচের দিককে কি ধরেছো? নেগেটিভ। তাহলে বসাও -9.8। বসিয়েছো, সময়ের কোনো ডিরেকশন নাই, তাহলে 20 -19.6 মানে 0.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অ্যানসার কি আসছে? 0.8 মিটার পার সেকেন্ড। ওকে, ভেরি নাইস। এবার দুই নাম্বারটা, দুই নাম্বারটা কি বলেছে? দুই নাম্বারটা বলেছে বলটি কত উচ্চতায় উঠবে, মানে তোমাকে h এর মান বের করতে বলেছে। কি ফর্মুলা ইউজ করা যায়? h is equals to ut plus half gt squared। কোনো সমস্যা আছে? নেই। গুড। তাহলে u এর মান কত? 20। কোন দিক কাজ করছে? উপরের দিকে। উপরের দিকে কি ধরছো? প্লাস, মান বসাবা প্লাস 20 ইনটু t এর মান 2, কোনো ডিরেকশন নাই, রাইট? সো সিম্পলি 2। এবার দেখো g এর মান কত? 9.8। কোন দিক কাজ করেছে? নিচের দিক। নিচের দিকে কি ধরেছো? মাইনাস। তাহলে এখানে g এর মান কি বসাবো? মাইনাস। তাহলে মাইনাস হাফ ইনটু 9.8 এন্ড t এর মান 2, তার স্কয়ার হলো 4, তাহলে আসছে 40 মাইনাস 19.6, তার মানে 20.4 মিটার। ঠিক আছে, তাহলে আপনার শেষ বেগ 0.4 মিটার পার সেকেন্ড এন্ড অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা সেটা হলো 20.4। এবার আপনি তো সাইন কনভেনশন এটা নিয়ে কাজ করলেন, আপনার ফ্রেন্ড কাজ করলো উল্টাটা দিয়ে। কি নিয়ে কাজ করলো? আপনার ফ্রেন্ড ধরলো উপরের দিককে মাইনাস এন্ড নিচের দিককে প্লাস। আমি কিন্তু বলছিলাম যে কোনো একদিক প্লাস মাইনাস ধরলে হবে, কোনো সমস্যা নেই, খালি যে দিককে প্লাস ধরবা তার উল্টা দিককে মাইনাস ধরবা। ঠিক আছে, দেখি সমস্যা হয় নাকি হয় না। চলো, এক নাম্বারটা ফর্মুলা কি? v is equals to u plus gt। u কত? 20। কোন দিক কাজ করছে? উপরের দিকে। তুমি উপরের দিককেই বেশি কি ধরছো? মাইনাস, তাহলে বসাও -20। g কত? 9.8। কোন দিক কাজ করছে? নিচের দিক। তুমি নিচের দিকে কি ধরছো? এই যে নিচের দিকে কি ধরছো? প্লাস, তাহলে কি বসাবো? প্লাস 9.8 ইনটু সময় 2, that means minus 0.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চলো সেকেন্ডটা। সেকেন্ডটা কি বলছে? উচ্চতা বের করতে। h is equals to ut plus half gt squared। u এর মান কত? 20। কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে কি ধরছো? মাইনাস, তাহলে মান বসাও -20। -20 ইনটু 2 প্লাস g এর মান কত? 9.8। কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কি ধরেছো? প্লাস, তাহলে মান বসাও প্লাস হাফ প্লাস 9.8 t এর স্কয়ার 4, তাহলে -40 প্লাস 19.6 মানে -20.4 মিটার। প্রমিত ভাইয়া, আপনি তো বললেন অ্যানসার সেম আসবে, কিন্তু অ্যানসার তো সেম আসে নাই। একটা আসছে প্লাস 0.4, একটা আসছে -0.4, একটা আসছে প্লাস 20.4, একটা আসছে -20.4। অ্যানসার কি সেম? ইয়েস ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যানসার সেম। কেমনে সেম? কেমনে সেম? দেখেন, আপনি যে দুইটা রাশি বের করছেন, বেগ আর উচ্চতা বা সরণ যেটাই বলেন, y অক্ষ বরাবর সরণ, দুইটাই ভেক্টর। এন্ড ভেক্টরের মান কোনোদিন নেগেটিভ হইতেই পারে না। ভেক্টরের সামনে প্লাস মাইনাস এগুলো শুধুমাত্র ভেক্টরের ডিরেকশন ইন্ডিকেট করে। যেমন আমি আপনাকে বুঝাই, এই বেগ আসছে কত? 0.4। এটা মানে কি জানেন? বেগের মান 0.4 এবং বেগের ডিরেকশন, আপনি যে ডিরেকশনকে প্লাস ধরেছেন সেই দিকে। আপনি প্রথম কন্ডিশনে কোন দিককে প্লাস ধরেছিলেন? উপরের দিককে। তার মানে এটা মিন করতেছে বেগের মান 0.4 এবং এটা কাজ করতেছে উপরের দিকে। কি মিন করতেছে? বেগের মান 0.4 এবং এটা কাজ করতেছে কোন দিকে? y অক্ষ বরাবর উপরের দিকে। আপনার সরণের মান কত আসছে? 20.4। এর মানে কি? সরণের মান 20.4 এন্ড সরণটা কাজ করতেছে, সরণের সামনে প্লাস না, আপনি যে দিক থেকে প্লাস ধরেছেন সেদিকে। তার মানে y অক্ষ বরাবর উপরের দিকে। তাহলে সরণ 20.4 এবং এই সরণটা হইছে কোন ডিরেকশনে? y অক্ষ বরাবর উপরের দিকে। দ্যাট মিন্স এটা কোন দিকে? উপরের দিকে। বুঝেছো? এবার আসো সেকেন্ড কেসে। সেকেন্ড কেসে তুমি উপরের দিকে ধরছো মাইনাস, নিচের দিকে ধরছো প্লাস। তোমার বেগ আসছে কত? -0.4। তার মানে বেগের মান 0.4 এবং বেগ কাজ করতেছে কোন দিকে? তুমি যেদিকে মাইনাস ধরেছো সেদিকে। মাইনাস তুমি এবার কোন দিক ধরছো? উপরের দিক। তার মানে এই বেগ 0.4 কাজ করতেছে উপরের দিকে। সরণ কত আসছে? -20.4। তার মানে সরণের মান 20.4 এবং সরণটা কাজ করতেছে তুমি যে দিকে মাইনাস ধরেছো সেদিকে। কোন দিকে মাইনাস ধরেছো? উপরের দিকে। তার মানে অ্যানসার সরণ 20.4 y অক্ষ বরাবর
উপরের দিকে। এইবার তুমি আমাকে বলো অ্যানসার কি সেম না আলাদা? অ্যানসার সেম। সো তুমি সাইন কনভেনশনের সাইন, তুমি ডিরেকশন যেদিকে মন চায় প্লাস ধরো, যেদিকে মন চায় মাইনাস ধরো, কোনো সমস্যা নাই, দ্য অ্যানসার উইল কাম আউট সেম। তোমার কাছে প্রথমে মনে হতে পারে সেম না, বাট অ্যাকচুয়ালি দে আর সেম। ঠিক আছে, চলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাকি বাচ্চারা? বুঝছো 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 বুঝছো? বলো 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 বাচ্চারা, বুঝেছো নাকি বুঝো নাই? কাহিনীটা বুঝছো? তুমি যেমনেই ধরো না কেন অ্যানসার সেম আসবে ভাইয়া। তুমি যেমনেই করো অ্যানসার সেম আসবে, এখানে কোনো সমস্যাই নাই। সত্যি তুমি বলছে জি ভাইয়া বুঝছি, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। বাকিদের কি অবস্থা? বাকিদের আচ্ছা, এমনি আবিদ খান বলছে বুঝেছি দাদা, জাহাঙ্গীর বলছে জি ক্লিয়ার, ওকে নাইস। আনোয়ার হোসেন বলছে বুঝেছি ভাইয়া, ওকে ভেরি গুড। What about others? What about others? Sheikh Mike বলছে বুঝছি, ওকে। উনি বলছে समझ गई मैं, আচ্ছা গুড ভেরি গুড। প্লাস মাইনাস ধরার বেশে ম্যাথ করার সময়, হ্যাঁ হ্যাঁ এটা ম্যাথ করার সময়, তার ভাই এটা শুধু ম্যাথ করার সময়। নুসরাত জানাত বলছে ক্লিয়ার, জাকির আক্তার বলছে বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে। সালা বলছে জি বুঝছি, ঠিক আছে। সো আজকে এটা বেসিক্যালি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। সো আমরা গতিবিদ্যায় প্রবেশ করলাম, এন্ড যত ঝাঁকানাক্কা যত ইন্টারেস্টিং ম্যাথ এটা নেক্সট ক্লাস থেকে শুরু হবে। এন্ড আমাদের ক্লাস রুটিন টাইম বলে দেই, আমি রুটিনটা আপলোড দিব, স্টিল বলে দেই, শনিবার এবং মঙ্গলবার বিকাল 3:30টায় ক্লাস হবে। শনি এবং মঙ্গল বিকাল 3:30টায় ক্লাস হবে। গতিবিদ্যা পুরোটা এই গ্রুপেই শেষ করা হবে, মানে মেইন গ্রুপে আমাদের, ঠিক আছে। আর যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, ফার্স্ট পেপার শর্ট সিলেবাস, সেকেন্ড পেপার শর্ট সিলেবাস বা অ্যাডমিশন ব্যাচ, যে কোনো ব্যাচে মাত্র 700 টাকা দিয়ে ভর্তি হতে পারো। পুরো যত চ্যাপ্টার আছে সবকিছু কভার করা হবে মাত্র 700 টাকায়। ক্যাপশনে ডিটেলস লেখা আছে। আর এই সুযোগটা শুধুমাত্র 25 তারিখ পর্যন্ত, কারণ ব্যাচগুলো নরমাল রেগুলার ফি 2500 টাকা 2000 টাকা, সেটা কমিয়ে 7 দিনের জন্য 700 টাকা করা হয়েছে, ঠিক আছে। তো যারা সুযোগটা কাজে লাগাতে চান কাজে লাগাতে পারেন। অলমোস্ট 30 জন প্লাসের বেশি, মানে 30 জন প্লাস স্টুডেন্ট অলরেডি করে ফেলছে, সুযোগ কাজে লাগাই ফেলছে। যারা এখনো করেন নাই, হারিয়া আজকে 25 তারিখ পর্যন্ত সুযোগ আছে এই 2500 টাকা 2000 টাকার ব্যাচে মাত্র 700 টাকা এনরোল করার জন্য। ডিটেলস ক্যাপশনে। এন্ড দেখা হচ্ছে পরের ক্লাসে, লেকচার নাম্বার 2 তে। যারা যারা লেকচার নোট করেছো বা এখনো করো না, লেকচার নোট করবা, করে গ্রুপে আপলোড দিয়ে দিও, ঠিক আছে। একটা করে কেয়ার রিয়াক্ট দিয়ে আসবো। টাটা।